ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব ৪৪ সুরভি আক্তার। মাঝে আরও একটা দিন কেটেছে। ইদানিং ঘরে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছে সাফা। মেঘা তো খেয়ালই নেই কোনো দিকে, সারাটা দিন ঝিমিয়ে বসে থাকে। ঘরবন্দি করে নিয়েছে নিজেকে। আগ বাড়িয়ে প্রয়োজন ব্যতীত সাফার সাথেও কথা বলে না। যবে সাফা কথা বলে তবেই উত্তর করে কেবল। সকাল থেকে আদ্রের পিছু পিছু খ্যান খ্যান করে ঘুরে বেরিয়েছে চঞ্চলা রমণী। বাইরে যাওয়া হয় না, আলাদা করে ঘুরতেও যাওয়া হয় না কতদিন। শুভ্র অফিসের কাজে ভীষণ ব্যস্ত। সাফাওকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলছিল গতকাল রাতে। বোনের আবদার রাখতে সময় বের করতে চেয়েছিল শুভ্র, কিন্তু সকাল সকাল ফেসে গেছে আর এক কাজে। অফিসে আটকা পড়েছে। ফোন করে বলেছে আদ্র নিয়ে যাবে ঘুরতে, কিন্তু আদ্রের পাত্তা নেই, কোনো খেয়ালই নেই। সাফা সকাল থেকে ঘুরঘুর করে বারবার মনে করাচ্ছে ওকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু আজও কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছে না। একবারও মুখ ফুটে বলেনি ঘুরতে নিয়ে যাবে কিনা। বেচারা সাফা কেবলই হয়রান। এখন দুপুর, হাড় কাঁপানো শীতে সদ্য শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে নিচে নামলো রমণী। মুখ ভোতা করে চুল, চোখ, ঠোঁট উল্টে রেখেছে। তখনই কাঁপছে ঠকঠক করে। আজও ড্রয়িং রুমের সোফায় বসে একলা একলা ফোন ঘাঁটছিল, খুব মনোযোগ ফোনে। সাফা ওকে দেখে চিকচিক করে উঠল। ঝিম ধরা ভাবমূর্তি ছেড়ে এক লাফে তেড়ে গেল। একই প্রশ্ন ধরল, করলো পুনরায়। ভাইয়া, ঘুরতে নিয়ে যাবে কখন? দুপুর হয়ে গেল, খেয়ে দিয়ে বেরোবে নাকি বিকেলে? আজও ফোন থেকে দৃষ্টি সরালো। রাজবাড়ি গলায় বলল, কোথায় যাবি? যেখানে খুশি, না গেলে হয় না, মুড নেই বাইরে যাওয়ার। না, যাব। জেদ করবি না টুকটুকি, আমার ভালো লাগছে না, এখন যাই এখান থেকে। না, ঘুরতে যাব আমি। ভাইয়া বলেছে তুমি নিয়ে যাবে। বসেই তো আছো, ফোনে কি কাজ করছো শুনি? মুড নেই কেন? আমি যখন বলেছি আজ বাইরে যাব, তখন যাব বাইরে। সাফান জেদ ধরে স্বভাব সুলভ। আজও রাগলো এবার। একই মেজাজ চড়ে আছে। রেগে মেগে কিছু বলার আগেই সাফার শাহিনা কবির কণ্ঠ শোনা গেল। কি হয়েছে, কোথায় যাবি? দেখো না আম্মু, ভাইয়া বলছে আজও ভাইয়া আমাদের ঘুরতে নিয়ে যাবে, কিন্তু দেখো এই আজও ভাইয়ার বাচ্চা পোলট্রি খাচ্ছে এখন। আজও মাঝখানে জবান খুলে, একদম ওর কথা শুনবে না মনি, মাথায় তুলবে না এই মেয়েকে। যখন যা চায় তাই পেয়ে পেয়ে মাথায় উঠে গেছে ও। পড়াশোনায় ডাব্বা, সেমিস্টারে কোনো রকমে পাশ করেছে। পড়াশোনা মনোযোগ নেই। আর ঘুরতে যাবি তুই? যে বইগুলো দিয়েছিলাম ক্লাস শুরু হওয়ার আগে সেসব পড়ে গিয়ে। আর একবার যদি ঘুরতে যাব বলে ডিস্টার্ব করিস তাহলে মার খাবি বলে রাখলাম। যা এখান থেকে। পরপর কথাগুলো শুনিয়ে দিল আদ্র। রমণী চোখ ছলছল করে ওঠে। ঠোঁট মুখ বাঁকিয়ে কালো কালো হয়ে তাকায়। হাতের তোয়ালটা খামচে ধরে নাক টানে। অমনি ধ্যান ফেরে আদ্রর। রাগ চাহনি ঢেকে স্বাভাবিক হয়ে তাকায়। টুকটুকি ঝট করে উঠে দাঁড়ালো। বিনা বাক্যে এলোমেলো পায়ে ছুটলো উপরের দিকে। কারো চড়া ধমক খাওয়ার অভ্যাস নেই রমণীর। সে বড্ড কোমল। আজও এভাবে ছুটে যেতে দেখে ভিমড়ি খেয়ে পিছু ডাকলো। টুকটুকির বাচ্চা, কোথায় যাচ্ছিস? এই শোন, ঘুরতে নিয়ে যাব। আয়। কোথায় ঘুরতে যাবি বল? এই টুকটুকি। মেয়েটা আর শুনল না। ধূপধাপ পা ফেলে উঠে গেল। আদ্র হাফ ছাড়ে সুহিনা কবিরের দিকে তাকিয়ে বলে, দেখেছো মনি, ওকে কি এমন বললাম আমি? যাও তো, শুনে এসো গিয়ে। রেডি হতে বলো, লাঞ্চের পর বেরোবো ওদের নিয়ে। মেঘ আর মেহেরকেও রেডি হতে বলবে। শাহিনা কবির শেষের সম্বোধনটা ধরে কড়া গলায় বললেন, মেহেরের নাম ধরে ডাকছিস কেন? ও তোর ভাবি হয়, ভুলে যাস? ওহ মনি, আর বলবো না, যাও ওদের রেডি হতে বলো। তোমার অভিমানী মেয়েকে এবার ম্যাচুরিটি শেখাও একটু। বাচ্চাদের মতো বড় ছোট বড় সব কথায় গাল ফোলানো অভ্যাস হয়ে গেছে ওর। শায়না কবির আর কোনো প্রত্যুত্তর না করে উপরে উঠে গেলেন। লাঞ্চ শেষ হতে না হতেই সাফা পুরো তৈরি। যেমন অভিমান করেছিল তেমন অভিমান গুছাতেও সময় লাগেনি এক বিন্দু। মেঘা প্রথমে যাবে না বলেছিল, পরে আদ্রের কথা রাখতে তৈরি হয়ে নিয়েছে। মেহেরও যাচ্ছে। কোথায় যাবে এখনো ঠিক করা হয়নি। সেই তখনই বেরিয়ে গেছে ওরা। রোজও ছিল না বাড়িতে। আজকাল আর অভ্যাস হয়েছে রোজ সন্ধ্যায় একবার করে বাড়িতে ফেরে সে।
তপ্ত রমণীকে সময় করে এক ঝলক না দেখলেই মন উতলা লাগে, ছটফট করে অন্তর। রোজকার মতো সন্ধ্যায় বাড়ি ফিরেছে আজও। বাড়ি কেমন নিস্তব্ধ আজ। ড্রয়িং রুম ফাঁকা। অন্যদিন রমণীদের হুচুপুটি পড়ে। জুবিনা কবির শাহিনা কবিরের টিভির পর্দা খুলে বসে আছেন, তবে আজ কেউ নেই ড্রয়িং রুমে। রোজও সেভাবে গুরুত্ব দিল না। গুনগুন করতে করতে উপর পানে মুখ তুলে পা চালালো সিঁড়িতে। সিঁড়ির মাথায় তোফায়েল কবিরের সাথে সাক্ষাৎ। নিচে নামছিলেন তিনি। চা প্রয়োজন এ সময়। পিছু পিছু রুবিনা কবিরও আছেন। রোজও দুজনকে দেখে না দেখার ভান করলো। সেভাবেই গুনগুন করতে করতে করিডোর পেরিয়ে নিজের ঘরে ঢুকলো। খানিক বাদে চেঞ্জ করে বেরোলো। উঁকি দিল রমণীর দৌড়ে। ঘর ফাঁকা, কোথাও কেউ নেই। সন্ধ্যা রাত বাড়ছে। এ সময়ে ওদের ছাদে থাকার কথা নয়। দ্বিতীয়বার সিরাতের ঘরে উকি দিয়ে দেখলো সিরাতে ভরা সন্ধ্যায় ঘুমাচ্ছে রামিশিকা নিয়ে। এখানেও না পেয়ে কপাল গুটিয়ে আসে রোজোর। সোজাসুজি নিতে নামতে নামতে ভনিতাহীন উঁচু স্বরে হুঙ্কার ছাড়ে, মা, মম, ইভারা কোথায়? তোফায়েল কবিরকে চা দিয়ে পাশে বসেছিলেন রুবিনা কবির। শাহিনা কবির বাড়িতে নেই। নর্মাল চেক আপের জন্য তৌসিফ কবিরের সাথে হসপিটালে গেছেন একটু। বাড়ি পুরোপুরি ফাঁকা বলা চলে। ছেলের এমন হুটহাট প্রশ্নে এক পলক স্বামীর দিকে তাকালেন ভদ্রমহিলা। নিজেও উত্তর করলেন ফণিতাহীন, বাইরে ঘুরতে গেছে। কোথায় জানি না। কার সাথে? আদ্রের সাথে, ব্যাস। চোয়াল খিচে আসলো রোজের। মুঠিয়ে আসলো দুহাত। দপ করে দিক ক্ষিপ্ততা ঠিকরে উঠতে বিলম্ব হলো না। কিরবির করে রাগ উঠল। ওই ইডিয়েট ওকে এড়িয়ে চলে, আর যখন আদ্রের সাথে ঘুরতে গেছে ভাবতেই তরতর করে রাগ বাড়ল। হিসিস করে উঠল নিজের মাঝে। আজ আসুক ওই ইডিয়েট, ওকে শায়েস্তা করেই ছাড়বে। যত চায় রাগারাগি করবে না, ততই রাগ বাড়ায় ওই মেয়ে। এতদিন ওর উপেক্ষা পেয়েও নিজেকে সামলে রেখেছিল। আজ আর সামলাবে না বলে পণ করলো। সেখানেই শটান দাঁড়িয়ে থাকার মাঝে সদরের কাছ থেকে পুরুষালী বিচলিত স্বর ভেসে আসে। দরদর করে বাড়িতে ঢুকে বাড়ির ছেলেমেয়েরা। আজও ভেতরে ঢুকে রবিনা কবিরকে দেখে বিচলিত হয়ে বলে, আমো, বরফ নিয়ে এসো তাড়াতাড়ি। দাঁড়িয়ে চকিতে তাকান রুবিনা কবির, সাথে তোফায়েল কবির। আজের মেঘার বাম হাতটা ধরে রেখেছে হন্তদন্ত সে। মেঘার হাত টেনে এনেই সোফায় বসালো নিজ তাগিদে। হাতখানা আঁকড়ে রেখে আবার বলল, কি হলো আম্মু, দাঁড়িয়ে আছো কেন? বরফ নিয়ে এসো ফাস্ট। কি হয়েছে? গাড়ির ডোর লক করতে গিয়ে ডোরের ফাঁকে হাত ঢুকে গেছিল মেঘের। ভীষণ বাজে ভাবে লেগেছে। দেখো, এইটুকু সময়ে জখম হয়ে লাল হয়ে গেছে। তাড়াতাড়ি বরফ নিয়ে এসো। রবিনা কবির ছুটলেন বরফ আনতে। রোজও এক মুহূর্ত হতবাক হলেও পরক্ষণে ভরকায়। রাগান্বিত শক্ত মুখশ্রী মিলিয়ে যায় রমণীর হাতের দিকে দৃষ্টি পড়তে। তালুসহ হাতের পিঠ পুরো মোটা দাগে লালচে হয়ে উঠেছে। লাল আভা ঘুচে কালচে হয়ে উঠেছে ধীরে ধীরে। রমণীর হাতখানা কাঁপছে তিরতির করে। রোজও ঝলকে ওর মুখের দিকে তাকায়। মুখ কুঁচকে জমাট বেঁধে রেখেছে। চোখ নিভু। ব্যথায় স্পষ্ট চোখে মুখে শ্বাস পড়ছে বেগতিক। তেড়ে যায় রোজও। এই যে একটু আগেই পণ করেছিল মেঘার উপর রাগারাগি করবে, সেই পণ গুড়িয়ে গেল নিমেষে। হুড়মুড়িয়ে মেঘার মুখোমুখি মেঝেতে হাঁটু গেড়ে বসল সে। আদ্রের থেকে সরিয়ে একবিংশিকে জখম হাতটা নিজের কবলে নিল। হাতখানা ভয়ার্ত চোখে উল্টে পাল্টে দেখতেই অত্যাধিক বিচলিত হয়ে পড়ল বেপরোয়া যুবক। এবারা, হাতে কি হচ্ছে? ব্যথা পেয়েছিস? ডোর লক করতে গিয়ে ব্যথা পাস কি করে? তোফায়েল কবির ঝট করে চান বিচলিত ছেলের দিকে। মেঘার ভরা চোখে চায়। তীব্র ব্যথায় চিনচিন করছে হাতের দুপাশ। গাড়ি থেকে সাফা আগে নেমেছিল। মেঘা নামা মাত্রই ভালোভাবে না দেখেই সজোরে ঠাস করে দরজা লাগাতে গেছিল সাফা। মেঘার হাত ফেসে গেছে সেখানেই। ভাগ্যতা ছমছমে ব্যথায় কুকিয়ে উঠল মেয়েটা। দাঁত মুখ খিচে তীব্র চিৎকারে রুখে নিয়েছিল গলায়। এখন ব্যথা বাড়ছে আর ধরে রাখা যাচ্ছে না। কালশিটে হয়ে উঠছে ধবধবে ফর্সা হাতখানা। হাঁসফাঁস বাড়ছে রমণীর। ব্যথায় কান্না পাচ্ছে ভীষণ। রোদ্রের দিকে তাকানো মাত্রই কান্নার পেল আরও। ব্যথাতুর শ্বাস জোরালো হলো। আহ্লাদি হয়ে ওষ্ঠ উল্টে আসলো একবিংশে। সাফা জড়সড় হয়ে পাশে দাঁড়িয়ে আরো গুটুসুটি হয়ে ভুল স্বীকার করে রোজের প্রশ্নের উত্তর করলো মিনমিনে গলায়, মেঘা আমার জন্য ব্যথা পেয়েছে ভাইয়া। আমি ডোর লক করতে গেছিলাম, মেঘাকে দেখতে পাইনি। অমনি চড়া ধমকের মুখে পড়ল মেয়েটা। গবেট, দেখে কাজ করতে পারিস না? আমার এভারের যদি কিচ্ছু হয়ে যেত। জান খুব লেগেছে তাই না?
মম, কোথায় হারালে? তাড়াতাড়ি আইস নিয়ে এসো। রুদ্র কেমন ছটফট করছে বলে বেফাস উতলা হয়ে রমণীর হাতে ফু দেয়, মুখ ঘোল করে। ঝাড়ি খেয়ে পিছিয়ে যায় সাফা। মেঘা কান্না চেপে ছলছল চোখে দেখছে ওর উদ্বিগ্নতা। বাকিরাও। রুবিনা কবির বরফ নিয়ে আসলেন, আদ্রের হাতে তুলে দিলেন। রুদ্র ওর হাত থেকে আইস কিউব কেড়ে নেয় এক প্রকার। রমণীর হাত ধরে রেখেই আলকোচে বরফ ছোঁয়ায় জখম স্থানে। ঠান্ডা পেতেই চিনচিন করে ওঠে ব্যথা। মস্তিষ্ক গিয়ে আঘাত হানে, চোখ বুজে মৃদুস্বরে আহ সূচক আর্তনাদ করে রমণী। রৌদ্র কাতর হয়ে আসে, ধীরে বলে, ডোন্ট ওয়ারি, ব্যথা কমে যাবে। মম, বাড়িতে যা অয়েন্টমেন্ট আছে নিয়ে এসো। আজও বেখালি হয়ে আপন ভাইয়ের খেয়াল হারানো ক্ষমতা কার্যক্রম দেখছে অপলক। এই বেপরোয়া ছেলেটা এতটা বিচলিত হলো কবে থেকে? কারোর প্রতি খেয়ালি হলোই বা কবে? হুট করে হুটহাট হাসি দেখা মেলে আজের ঠোঁটে। রুবিনা কবির ফার্স্ট এইড এনে রাখলেন সোফার উপর। মেঘা চোখ খোলে। কবেই ব্যথা সামলাতে না পেরে চোখ থেকে জল গড়িয়েছে। জোর শব্দে কাঁদতেও পারছে না। ফুপিয়ে নাক টানলো মেয়েটা। বাঁকা চোখে পরখ করলো। এভাবে এখানে তোফায়েল কবিরও উপস্থিত। শটান দাঁড়িয়ে থেকে নীরবে এসব পরখ করছেন তিনি। মেঘা ঢোক গেলে শুষ্ক গলা ফেঁচায়। পিটপিট করে চোখ তোলে। রোজও মলম হাতে তুলে নিতেই জায়গা ফাঁক করে আজও উঠে দাঁড়ায়। মেঘা কাপা গলায় বলে সহসা, ভাইয়া তুমি মলম লাগিয়ে দাও। আদ্র থামলো। রৌদ্র সেভাবে প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেকে দমন রেখে মোলায়েম কণ্ঠে বলল, আমি লাগিয়ে দিচ্ছি, হাত ছাড়ুন আমার, ভাইয়া মলম লাগিয়ে দেবে। ইভারা, রাগাবি না আমায়, বললাম তো আমি লাগিয়ে দিচ্ছি। ও তোকে ছোবে কেন? আপনি আমায় ছোবেন কেন? হাত ছাড়ুন, ব্যথা নেই আমার। রৌদ্র ক্ষুব্ধ স্বরের বিপরীতে মেঘার তেজি স্বর। নিজের হাত টেনে ছাড়িয়ে নিল সে। কটমট করলো সহ্য। রেগেছিল, সেই রাগটা ঝালাই হতে সময় লাগলো না। ফের বিগড়ে গেল শান্ত মস্তিষ্ক মুখায়বে। মলমখানা হাতের মুঠোয় পিষ্ট করল সে। মেঘা ওর সামনে থেকে সরে বসে। উঠে দাঁড়াতেই আদ্র বলে, মেঘ বস, রুটি মলম লাগিয়ে দেবে। অয়েন্টমেন্ট দিয়ে ব্যান্ডেজ করতে হবে। ঠান্ডার মৌসুম, ব্যথা বাড়বে নয়তো। প্রয়োজন নেই ভাইয়া, ব্যথা করছে না আর। মেঘা সরে আসতে চায়। দু কদম বাড়াতেই কোনো হ্যাচকা টান পড়ে। মারি খিচে রেগে মেগে চিবিয়ে বলে রৌদ্র, হিডিয়েট, বলছি না আমি মলম লাগিয়ে দিচ্ছি। ও তোকে ছুবে কেন? ছুলে ভালো লাগবে? আর আমি ছুঁয়ে দিলে ঝলসে যাবি তুই? বাজে কথা বলবেন না, হাত ছাড়ুন। এবারা, এবার কিন্তু সত্যি সত্যি মার খাবি তুই আমার হাতে। জেদ করবি না আমার উপর। অনেক সহ্য করেছি তোর এই জেদ। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস তুই। আর বরদাস্ত করব না আমি। সে তো আপনিও আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। অসহ্য হয়ে উঠেছেন আপনি। মা বাবা আছে এখানে। আমার হাত ছাড়ুন। মেঘার কথা শেষ হলো কেবল। সময় পার হলো না এক মুহূর্ত। সপাটে একটা দাপুটের চর পড়ল বাম গালে। নরম ত্বক ঝলসে উঠল। মেয়েটা ছিটকে পড়ে যেতে নিল টাল হারিয়ে। তবে পড়ল না। ওকে টেনে দাঁড় করালো রৌদ্র। পড়ে গিয়ে ব্যথা পেতে দিল না ঠিকই, কিন্তু দ্বিতীয় আঘাতে আবারও ব্যথা দিল। ফের একটা শক্ত চড় বসালো রমণীর ডান গালে। পরপর দুটো থাপ্পড়ে মেয়েটার কান মাথা ঝিমিয়ে ওঠে। চড়কে ওঠে মস্তিষ্ক। চক্কর দিয়ে ওঠে দুর্বল মাথাটা। হাঁটু গড়িয়ে লুটিয়ে পড়তে চায় রমণীর পাতলা দেহখানা। তবে পড়ে না, বরং দুফোঁটা অশ্রুবিন্দু চোখ ছাপিয়ে গলে পড়ে মেঝেতে। জ্ঞান খোয়াতে বসে একবিংশে। মুহূর্তের যেন চমকে ওঠে উপস্থিত সবাই। ঝটকা মেরে বড় বড় চোখে চাইল। তৎক্ষণাৎ ভোরকে উচ্চারণ করলেন রুবিনা কবির, রোজো, কি করছিস? রোজের কানে পৌঁছালো না। বিভৎস রেগে আছে সে। চোখে মুখে রাগের তামাচে। আসলেই সহ্যসীমা অতিক্রম হয়েছে তার। রেগেছিল, এখন আরও রাগ বাড়ল অসময়ে এই মেয়ের জেদে। ও ছুলে খারাপ লাগে? এড়িয়ে চলে কেন ওকে? মেঘা টাল সামলালে নিভু নিভু চোখে তাকায়। গাল বেয়ে অঝরে পানি ঝরে। রোজও ওর বাহু চেপে রেখেছে। কেউ কিছু বলার আগেই দুই বাহু খামচে ধরল। নিজের দিকে হেসে টেনে নিল রমণীর কোমলাঙ্গ। হিসিয়ে উঠল, হিডিয়েট, ছাড়বো না তোকে আমি। যদি ছাড়ার কথা দ্বিতীয়বার বলিস তো জানে মেরে ফেলবো। আমিও ছোবো তোকে। আমি ছোবো তোকে, আর কেউ নয়।
আজও ধ্যানে ফিরে গলা উঁচায় এবার তপ্ত স্বরে বলে দাঁত চেপে, রুডি, মারলি কেন ওকে তুই? রুটি মেঘার হাত ছেড়ে পাশ ফিরে আদ্রের দিকে তাকিয়ে আঙুল তুলে গমগমে স্বরে কণ্ঠ চিপে বলে, শাট আপ, আমাদের মাঝে আসবি না তুই। খবরদার না। তোর কোনো অধিকার নেই আমাদের মাঝে আসার। আর না, আমার ইভারাকে ছোঁয়ার অধিকার আছে তোর। তোমারও কোনো অধিকার নেই মেঘাকে মারার। কোন হিম্মতে আমাদের সামনে আবার ওর গায়ে হাত তুলেছ তুমি? তোফায়েল কবিরের শক্ত কণ্ঠ। রোজু কিছু বলার আগে হাত ফসকে রমণী লুটিয়ে পড়ে। শরীর ভেঙে মেঝেতে পড়ে যায় মেয়েটা। মাথা এখনো ঝিমঝিম করছে। বীভৎস জ্বলছে গাল দুটো। রোজু ধক করে ওঠে। নিচেও হাঁটু ভেঙে বসে পড়ে রমণীর সামনে। লক্ষ্য করে এতক্ষণে তার এভার আর ঠিক নেই। চোখ নেভানো, ভেজা চোখ মুখ। দুই গাল রক্তিম। পাঁচ পাঁচ আঙুল করে 10 আঙুলের ছাপ ফুটে উঠেছে ফর্সা ত্বকে। মেয়েটার চোখ খুলতে পারছে না। আজও ছ্যাদ করে ওঠে ওর এরূপ হাল দেখে। রোজও ছ্যাদ করে ওঠে ওর এরূপ হাল দেখে। রাগের ঘোর কেটে তার মুহূর্তেই দুহাতে আগলে নেয় রমণীকে। আগলে আলতো করে গালে হাত উঠিয়ে ধরফর করে বলে ওঠে, ইভারা, আর ইউ ওকে? মেঘ, ঠিক আছিস তুই? আজও ওকে ধরতে গেলে রোজও বাড়ানো হাত ছিটকে সরিয়ে দেয়। বলেছি না, ছুবি না ওকে। ওকে ছোঁয়ার জন্য আমি আছি। ভুলেও স্পর্ধা দেখাস না। মেঘার ফিরকে ওঠার শব্দ শোনা যায়। ঠোঁট কামড়ে কেঁদে ওঠে রমণী। হাতের ব্যথায় সাথে সাথে দু গালেও জ্বলন ঢুকরে কাঁধে মেয়েটা। নিজেকে সামলে উঠে বসে। রোজের হাত সরিয়ে দেয় নিজের থেকে। আদ্রের দিকে ফিরে ফিকরে ফিকরে নালিশ করে, আমি তোমার ভাইকে ঘৃণা করি ভাইয়া, ভীষণ ঘৃণা করি। আমি ক্ষমা করবো না ওনাকে। উঠে দাঁড়ায় কোনো রকমে। পেছোতে পেছোতে চোখ মুছে হাতের উল্টো পিঠে। আবারও বলে কুঞ্জনত কণ্ঠে, আমি এখানে আর থাকবো না বাবা। একদিনও থাকবো না। চলে যাবো আমি। তোমাদের ছেলেকে আমি ক্ষমা করবো না। কোনো দিনও না। রমণী ধরফরিয়ে এলোমেলো পায়ে ছুটে যায়। টলতে টলতে হুমড়ি খায় কয়েকবার। রোজ ধমকেছে। রাগ উঠলে বেঘরে তলায় সে। কি করলো এটা? পরপর দুটো থাপ্পড় মারলো ইভারাকে। হুঁশ ফিরে পায় বেপরোয়া যুবক। ঘাড় ডলে উঠে দাঁড়ায় কোনো রকমে। অস্পষ্টে বিড়বিড়িয়ে মেয়েটার নাম উচ্চারণ করে পিছু পিছু ছুটে যায়। চোয়াল শক্ত তোফায়েল কবিরের। রাগে গজগজ করলেন এসব দেখে। রুবিনা কবিরকে এক পলক দেখলেন আর পারা যাচ্ছে না। আর কটা দিন? এই দিনগুলো স্বাভাবিক যাবে না আর। তপ্ত স্বরে হুঙ্কার ছুড়লেন তিনি, অনেক হয়েছে, আর না। আজও মেঘাকে বাকি দিনগুলোর জন্য এ বাড়ি থেকে সরানোর ব্যবস্থা করো। তোমার ওই বেপরোয়া ভাইয়ের থেকে আগলে রাখো ওকে, দূরে সরিয়ে রাখো। আর হ্যাঁ, যদি ভুলেও তুমি এবার আমার কথার হেরফের করেছো, তাহলে ভালো হবে না বলে রাখলাম। মেঘা ঘরের দরজায় ঠাস করে চাপিয়ে দিল। দরজায় পিঠ ঠেকিয়ে ঢুকরে কেঁদে উঠল। ধীরে ধীরে এপাশ ওপাশ দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ল মেঝেতে। হাতের ব্যথার জায়গাটা চেপে ধরল ডান হাতে। লাগুক ব্যথা, আরো বেশি লাগুক। আজ ও ব্যথায় কাঁদবে, শব্দ করে ঠুকরে কাঁদবে। আজ সামলাবে না নিজেকে। রোজ ছুটে এসেছে। চাপানো দরজা ঠেলে খুলল সে। রমণী ফোপানোর শব্দে ফোপানি শুনে দরজার ওপাশে দেয়ালের দিকে তাকায়। হাঁটু ঝরিয়ে মুখ নামিয়ে ফিকরে ফিকরে কাঁদছে মেয়েটা। হেঁচকি উঠে গেছে। রোজ সামনে বসে। রমণীর কান্নারত ভেজা মুখখানা আগলে ধরে বাধা দেওয়ার আগে ধরে আসা কণ্ঠে বলে গালে হাত রেখে, ইভারা, এই ইডিয়েট, ব্যথা পেয়েছিস? ইভারা, লুক, লুক এট মি। রমণীর কান্নার বেগ বাড়ে। ছটফটিয়ে ওঠে বেপরোয়া যুবক। এক হাতের আঁচলে রমণীর মুখখানা আগলে নিয়ে চিবুকুচায় উঁচিয়ে ধরে। অন্য হাতে কানের লতিতে চেপে ধরে অপরাধী স্বরে বলে, লেগেছে খুব? আই এম সরি সানি। এ দেখ, কানে ধরছি। আর মারবো না কখনো। ডোন্ট ক্রাই প্লিজ। এভাবে কেন রাগাস আমায়? ইউ নো, তোকে কারোর সাথে সহ্য হয় না আমার। তাহলে কেন আমার সহ্যের সীমা অতিক্রম করিস তুই? তোর অবাধ্যতায় তোকে ব্যথা দিতে গিয়ে হাজার গুণ বেশি ব্যথা পায় এই বেপরোয়া হৃদয়। পুড়ে ছাই হয়। তা কি বুঝিস না তুই? মেঘা নিশ্চুপ। কেবল কান্নার শব্দ গলা ছেড়ে বেরোচ্ছে। রোজও, এই ভাড়া, কানে ধরলাম তো। সরি জান, আর মারবো না। প্লিজ কেঁদো না। সত্যি বলছি, আর কখনো মারবো না। ফুলের স্পর্শের আঘাতও করবো না কখনো। শুধু ভালোবাসবো। প্লিজ চুপ করে যাও এবারের মতো। তুই তো করেও করবো না আর। তুমি বলবো সব সময়।
প্লিজ কান্না থামাও। মেঘা তেতে ওঠে আগলা সান্ত্বনায়। লোকটাকে ঠেলে ফেলে। ডোন্ট টাচ মি রাইনোমুখো। ওই হাতে স্পর্শ করবেন না আমায়। যে হাতে আমাকে আঘাত করতে দ্বিধা করে না, সে হাতের স্পর্শ চাই না আমি। আমি আপনাকে ঘৃণা করি শুধু। ঘৃণা করি আপনার স্পর্শ। দূরে যান আমার থেকে। আই হেট ইউ রুডভিক কবির রৌদ্র। রৌদ্র নীরবে শ্বাস ফেলে। অসহ্য যন্ত্রণা হয় ভেতরে। চিড়ে যায় বুক। মেঘার চোখের পানি সহ্য হয় না তার। আরো বেশি সহ্য হয় না, কারণ এই পানি তার আঘাতে করেছে। ঝরছে। নিজের উপর চরম ক্রুদ্ধতায় মারি খিচে আসে তার। মেঘা হাঁটুতে মাথা নামিয়ে নিজেকে গুছিয়ে নেয়। কাঁধে ফিকরে ফিকরে। হেঁচড়ে উঠে ক্ষণে ক্ষণে। রৌদ্র ওর হাতের দিকে তাকালো। জমে কালছিটে হয়ে গেছে রমণীর হাত। এখানেও ব্যথা পেয়েছে সে। অচল রৌদ্র ওর ব্যথা না কমিয়ে ওটা আরো বেশি বাড়িয়ে দিল। কতটা ব্যথা পেয়েছে কে জানে, জানা প্রয়োজন। রৌদ্র উঠে দাঁড়ায়। ডান হাতে ও মেঘাকে থাপ্পড় মেরেছে। এই হাতের শাস্তি পাওনা আছে। দু কপাটের দরজায় মাঝ বরাবর নিজের হাত আগলে রাখল সে। হতপর বিভ্রান্তের ন্যায় পাগল হয়ে কপাটদ্বয়ে একটার সাথে ঠেসে ধরল আর একটা। মাঝে চাপা পড়ে পৃষ্ঠ হলো যুবকের হাতের তালু। দাঁতে দাঁত চেপে সে ব্যথা রোজও চেপে ধরে রৌদ্র। মেঘার দিকে দৃষ্টি রেখে শক্তি খাটিয়ে জোরে ঠেলে ধরে আরো বেশি। অধিক চাপের এক পর্যায়ে চামড়া কেটে ফিকটি দিয়ে রক্ত বেরিয়ে আসে। তবুও ব্যথা অনুভব হয় না রৌদ্রের। এর থেকেও বুকের ব্যথাটা আরো বেশি। দরজার মধ্যে থেকে হাত সরায় সে। তাকায় হাতের দিকে। পরক্ষণে মেঘার দিকে। রমণীর উপেক্ষা দেখে করুণ স্বরে বলে, হিভারা, তোকে এই হাতে মেরেছি আমি। অক্ষত রাখবো না এই হাত। দ্বিতীয়বার যেন এই হাতের সাহস না হয় তোর শরীরে উদ্যত হওয়ার। বলে এলোপাথারি পাঞ্চ করতে থাকে দেয়ালে। গুমোট শব্দে আকস্মিক চমকায় রমণী। কান্না থামিয়ে ঝট করে তাকায়। ঝাপসা চোখের সামনে রোজের এমন পাগলাটে উদ্ভট কর্মকাণ্ড দেখে আঁতকে ওঠে। আরো বেশি আঁতকে ওঠে রক্ত দেখে। কলজে ছ্যাদ করে ওঠে ওর। এক পলকে দৃষ্টি সরিয়ে চোখ খিচে নেয় রমণী। পুরো শরীর থরথর করে কেঁপে ঘুরিয়ে আসে। এই লাল তরল সহ্য করতে পারে না সে। রক্তে মারাত্মক ফোবিয়া আছে। রৌদ্রের হাত থেকে রক্তে রঞ্জিত হয়ে মেঝেতে টুপটুপ করে বেহিসাবি কত শত রক্তের ফোঁটা। এক পলকে এটুকু দেখা মাত্রই মাথা চিড়ে যায় একবিংশের। চারদিকে আধার নামে দুহাতে কোনো রকমে চেপে যাচায়। ভাইয়া চেঁচানো সম্বোধনে আসে। চেঁচানো সম্বোধনে থামে রোজ। ফের টাটিয়ে ওঠে। দম ফেলে রমণীর ওপর রাগ না চড়িয়ে বিড়বিড় করে, আবার ভাইয়া। রাগ বাড়ে পুনরায়। সংযত করতে দাঁতের দাঁত চেপে ফের সজোরে একটা পাঞ্চ মারে শক্ত দেয়ালে। হাত থেতলে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে। আঙুলের গোড়ার হাড় ভেঙে গুড়িয়ে যায় বোধহয়। চোখ থেকে যেন রক্ত ঝরবে। রাগান্বিত অবস্থায় কিরমির করে। আর ফিরে চায় না রমণীর পানে। হিসিয়ে বেরিয়ে যায় রুম থেকে। রমণী টের পায় না তার প্রস্থান। কান চেপে রেখে বিড়বিড় করে ভয়ে ভয়ে, রৌদ্র, রৌদ্র, আমি আমি ব্লাডে ভয় পাই। প্লিজ রক্ত ঝরাবেন না। এসব দূরে সরান আমার থেকে, নয়তো মরে যাব আমি। চলবে। কেমন হয়েছে এই পর্বটি জানাতে ভুলবেন না কিন্তু। পরের পর্ব পেতে হলে বেশি বেশি কমেন্ট করতে হবে কিন্তু। আর রৌদ্রকে কি আপনাদের ভালো লাগে জানাতে ভুলবেন না কিন্তু। আমি কিন্তু মারাত্মক এই ব্যাটার প্রেমে পড়ে গেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।